সবাইকে স্বাগতম আমাদের আইএএস আইএফআরএস লার্নিং সিরিজে। আমরা আইএএস এবং আইএফআরএস গুলা শিখছিলাম। এর মধ্যে আমরা আজকে যেটা দেখব সেটা হলো আইএএস 20। এটা স্বাভাবিকভাবে গভর্নমেন্ট গ্র্যান্টস নামে পরিচিত, বাট এটার একটা অফিসিয়াল নেম আছে। অফিসিয়াল নেমটা হলো অ্যাকাউন্টিং ফর গভর্নমেন্ট গ্র্যান্টস অ্যান্ড ডিসক্লোজার অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স। তো স্ট্যান্ডার্ডটা আজকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। আমাদের গভর্নমেন্ট গ্র্যান্টের একটা সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ গভর্নমেন্ট গ্র্যান্ট আর অ্যাসিস্ট্যান্স বাই গভর্নমেন্ট ইন দ্য ফর্ম অফ ট্রান্সফার অফ রিসোর্স টু অ্যান এন্টিটি রিটার্ন ফর পাস্ট অর ফিউচার কমপ্লায়েন্স উইথ সার্টেন কন্ডিশনস। তো এখানে আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন অ্যাটাচড থাকে, অর্থাৎ কোনো একটা শর্ত পরিপালন করলে সরকার থেকে সহায়তা দেয়া হবে। এই ধরনের বিষয়গুলো আপনি কিভাবে অ্যাকাউন্টিং করবেন সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডের আলোচনার বিষয়। দে এক্সক্লুড দোজ ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স হুইচ ক্যান নট রিজনেবলি হ্যাভ ভ্যালু প্লেসড আপন দেম। কিছু কিছু অ্যাসিস্ট্যান্স হতে পারে যেটার আর্থিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। ঠিক আছে, আপনাকে কোনো একটা ফেভার করলো যেটার আর্থিক মূল্য নাই, এইগুলা এখানে আলোচনা করা হবে না বা রেকর্ড করা যাবে না। which cannot be distinguished from the normal trading transaction of the entity. এই ধরনের। তো ধরেন গভর্নমেন্ট গ্র্যান্ট এরকম হতে পারে যে আপনি হয়তো শিক্ষা নিয়ে কাজ করছেন। তো শিক্ষা নিয়ে কাজ করার জন্য আপনার হয়তো বস্তির ছেলেদের মেয়েদেরকে আপনি শেখাচ্ছেন। তো সেখানে শিক্ষার যে খরচগুলো আছে, যেমন আপনি শিক্ষকের বেতন অথবা শিক্ষা উপকরণ, এগুলো হয়তো গভর্নমেন্ট থেকে দিয়ে দিল, অথবা এগুলো আপনি কিনলেন, আপনার খরচ করলেন, বাট এই খরচের বিল দিলে গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দিল। অথবা আপনি একটা স্কুল করলেন, স্কুল আছে, সে মাঠ আছে, সেখানে হয়তো একটা বিল্ডিং করলেন, সেই বিল্ডিংয়ের অর্ধেক খরচ গভর্নমেন্ট থেকে দিয়ে দিল, এই ধরনের হতে পারে। অথবা আপনি স্যানিটেশন নিয়ে কাজ করেন, দেশের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেন। তো দেখা গেল গ্রামে গঞ্জে কাঁচা পায়খানা আছে, এগুলাকে টাকাতে রূপান্তর করার জন্য আপনি সহায়তা পেলেন। তো এই ধরনের সহায়তা নিয়ে মূলত এই গভর্নমেন্ট গ্র্যান্টটা আলোচনা করা হবে। তো আমার কথাগুলো তো শোনা যাচ্ছে বা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা জানেন? কথা শোনা যায়, স্ক্রিনে শেয়ার নাই, স্ক্রিন শেয়ার নাই অন্যদের? শেয়ার আছে, আচ্ছা, তাহলে একজন হয়তো নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তাহলে আমরা গভর্নমেন্ট গ্র্যান্টটা কি এটা বুঝাইতে পেরেছি। মানে সরকার থেকে কোনো একটা সহায়তা, হ্যাঁ, গভর্নমেন্ট থেকে কোনো একটা সহায়তা আপনাকে করবে, এটার সাথে কিছু শর্ত জড়িত থাকবে। যেমন শিক্ষার ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি শিক্ষার সাক্ষরতার হার কতটুকু বাড়াইতে পারছেন, অথবা আপনি স্কুলে উপস্থিতি কতটুকু করতে পারছেন, তো স্যানিটেশন কতটুকু করতে পারছেন, বা বিশুদ্ধ পানি কি কি করতে পারছেন। বিভিন্ন ধরনের শর্ত দেয়া থাকবে যে আপনি এতগুলো উপজেলা কভার করবেন, বা এই ধরনের এরিয়াতে আপনি যাবেন, এই কাজ করবেন, এই ধরনের বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে। তো শর্তগুলো যখন পরিপালন হবে তখন এই গভর্নমেন্ট গ্র্যান্টটাকে আমরা অ্যাকাউন্টিং ফর করব। এখানে একটা বিষয় জানার আছে, সেটা হলো এটা একটা কমন টার্ম গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টটা ব্রড কনসেপ্ট ইনক্লুডিং গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড সিমিলার বডিজ। অর্থাৎ আপনি যদি দাতা সংস্থা, বিদেশি কোনো দাতা সংস্থা থেকে, ইউএসএইড থেকে সহায়তা পান, সেটাও গভর্নমেন্ট গ্র্যান্ট হবে। অথবা যে কোনো ব্যক্তি বা যে কোনো বিদেশি সংস্থা, এনজিও, ঠিক আছে, যে কোনো অন্য কারো কাছ থেকে যদি আপনি শর্ত সাপেক্ষে কোনো সহায়তা পান, সেটাই গভর্নমেন্ট গ্র্যান্ট হিসেবে গণ্য হবে। এখানে নট অনলি যে শুধু আপনাকে সরকার থেকেই হতে হবে, সরকার বা এই জাতীয় যে কোনো সংস্থা থেকে শর্ত সাপেক্ষে কোনো সহায়তা পেলে সেটা গভর্নমেন্ট গ্র্যান্টসের আওতায় রেকর্ডিং করতে হবে। অর্থাৎ আমি যদি ডেভেলপমেন্ট ফান্ড নিয়ে কাজ করি বা এনজিও যদি হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট গ্রান্টস যদি বাংলাদেশ সরকার থেকে যেটা পায় সেটাও গভর্নমেন্ট গ্রান্টস। সে যদি ফরেন কোনো ডোনারের কাছ থেকে গ্রান্ট পায় সেটাও গভর্নমেন্ট। জি জি, একদম।
তারপর গভর্নমেন্ট গ্রান্টসটা দুই প্রকার, একটা রিলেটেড টু অ্যাসেট আর গভর্নমেন্ট গ্রান্টস দোজ প্রাইমারি কন্ডিশন ইজ দ্যাট an entity qualifying them for purchase, construct or otherwise acquire long term asset। অর্থাৎ অ্যাসেটের ডেফিনেশন আমরা জানি, যেগুলা লং টার্ম অ্যাসেট সেগুলাকে কেনা, তৈরি করা অথবা কোনোভাবে অ্যাকোয়ার করা, এই ধরনের ক্ষেত্রে যদি সহায়তাটা পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে গ্রান্ট রিলেটেড টু অ্যাসেট। সাবসিডিয়ারি কন্ডিশন দ্যাট মে বি attached to string type of the location of the asset and periods during they are able to acquire or held। অর্থাৎ মনে করেন আপনি আহ, শিক্ষা নিয়ে কাজ করছেন, আপনার প্রতিষ্ঠানটা, এখন আপনার প্রতিষ্ঠানে আহ, দেখা গেল চর অঞ্চলে আপনি শিক্ষা দিচ্ছেন, তো একটা বিল্ডিং করা দরকার, 20 লাখ টাকা খরচ হবে। এখন গভর্নমেন্ট থেকে অথবা কোনো একটা এনজিও থেকে আপনি 15 লাখ টাকা পেলেন বা 10 লাখ টাকা পেলেন অথবা পুরো 20 লাখ টাকায় পেলেন। তো এটা যদি অ্যাসেট রিলেটেড হয় এবং এখানে যদি শর্ত থাকে যে আপনাকে এই শিক্ষা নিয়ে মিনিমাম 25 বছর কাজ করতে হবে, এরকম হতে পারে যে আপনার শিক্ষকের সংখ্যা প্রতি বছর কমপক্ষে 10 জন থাকবে, মানে আপনি কার্যক্রমটা বন্ধ করতে পারবেন না, এবং শিক্ষার্থীর সংখ্যা 100 জনের কম হতে পারবে না কোনো বছর। এভাবে আপনাকে কয়েকটা শর্ত দিয়ে দিল, তো শর্তগুলো আপনি পরিপালন করবেন। আপনাকে যদিও টাকাটা হয়তো আগেই দিয়ে দিবে, বাট আপনি শর্তগুলো পরিপালন করবেন, এটাকে আপনি আপনার ব্যালেন্স শিটে দেখাবেন। এটাই হচ্ছে রিলেটেড টু অ্যাসেট। আর যদি অ্যাসেট ছাড়া অন্য কিছু হয় তাহলে সেটাকে আমরা বলবো রিলেটেড টু ইনকাম। ধরেন ঠিক বিল্ডিং এর জন্য দিল না, আপনাকে বললো যে এক সেট করে বই কিনে দিল, কেনার একটা খরচ আপনাকে দিয়ে দিল, তো এটা তো আর পার্মানেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের জন্য না, তাহলে এটা হলো আপনার রিলেটেড টু ইনকাম। ধরেন এক্সপেন্স হয় রিলেটেড টু, আসলে ইনকাম আর এক্সপেন্স এটাকে একই ধরছে আর কি, নাম দিয়েছে ইনকাম। অথবা ধরেন আপনি ওই চরাঞ্চলে ওই বিদ্যালয়টার জন্যই আপনি একটা দুপুরবেলা মিলের ব্যবস্থা করলেন, মানে বাচ্চারা এসে খাবে, তো এই খাওয়ার যে খরচটা এটা তো আর ফিক্সড অ্যাসেট না। এই খরচটা যদি গভর্নমেন্ট থেকে দিয়ে দেয় কিছু শর্ত সাপেক্ষে, হ্যাঁ, যে খাবারের মান এরকম হতে হবে, প্রকৃত যারা শিক্ষার্থী তারাই কেবল পাবে, এই ধরনের কিছু শর্ত সাপেক্ষে যদি দেয়, এবং শিক্ষার্থীদের হাজিরা খাতা সংরক্ষণ করতে হবে, হ্যাঁ, এরকম অনেকগুলো শর্ত আপনাকে দিয়ে দেব। তো যেহেতু এখানে কোনো অ্যাসেট নাই, এটাকে আমরা বলবো গ্রান্টস রিলেটেড টু ইনকাম। তো এখানে একজন একটু রেসপন্স করে বলেন যে এটা কি দুইটাকে আলাদা পার্থক্য করতে পারবেন কিনা। গ্রান্ট রিলেটেড টু অ্যাসেট এবং গ্রান্ট রিলেটেড টু এক্সপেন্স, দুইটা কি বুঝতে পেরেছেন? বুঝলাম না, মানে কি খাবার এটা কি কি অ্যাসেট বুঝলেন এটা ভাই? খাবারেরটা তো অ্যাসেট নাই, সেটা রিলেটেড টু ইনকাম হবে। আর যদি বিল্ডিং থাকে তাহলে সেটা হলো রিলেটেড টু অ্যাসেট। ঠিক আছে, যেটাতে কোনো একটা ফিক্সড অ্যাসেট থাকবে সেটা অ্যাসেট। ওই অ্যাসেটের যে অ্যামাউন্টটা সেটা তো আমার আলটিমেটলি ইনকামে ট্রিট করতে হবে। ওই যে এটা আমরা depreciation method আসতেছি, এখনো আমরা এটা না কিভাবে ট্রিট করব সেটাতে আমরা এখনো যাই নাই। আমরা আগে দুইটা টাইপস আলাদা করছি, এরপরে স্লাইডে আমরা আলাদা ট্রিটমেন্ট দেখব। এখন হচ্ছে ট্রিটমেন্ট গ্রান্টস রিলেটেড টু ইনকাম। এই ইনকামের দুইটা মেথড আছে। মেথড 1, ইনক্লুড গ্রান্ট ফর দ্য পিরিয়ড আদার ইনকাম। ঠিক আছে, তাহলে আপনি একটা ইনকাম পেয়েছেন, এটাকে আদার ইনকাম দেখাবেন, ইনক্লুশন প্রফিট অর লস। আর মেথড 2 হচ্ছে ডিডাক্ট গ্রান্ট ফর দ্য পিরিয়ড ফ্রম দ্য রিলেটেড এক্সপেন্স। অর্থাৎ আপনার মিলের এক্সপেন্স হলো 2 লাখ,
1 বছরে, ঠিক আছে। আর গভর্নমেন্ট আপনাকে দিয়েছে 1 লাখ। এখন আপনি কিভাবে অ্যাকাউন্টিং করবেন আপনারা সবাই অলরেডি জানেন, নিজের মতো করে ফেলবেন, দুইটাই হয়ে যাবে। একটা হচ্ছে কেউ করবেন কি, এক্সপেন্স 2 লাখকে ব্যালেন্স শিটে দেখাবেন না, বলবেন যে আমার খরচ হয়েছে 2 - 1 = 1 লাখ। আর 1 লাখ যে পেয়েছেন এটাও তাহলে দেখালেন না, এখানে আগে ভিউ করে দেখালেন। এটার নাম হচ্ছে ডিডাক্ট গ্রান্ট ফ্রম দ্য রিলেটেড এক্সপেন্স। আরেকটা পদ্ধতি আছে, আপনি দেখাবেন এক্সপেন্স 2 লাখ, অন্যদিকে একটা ইনকাম দেখাবেন, আদার ইনকাম বা গ্রান্ট ইনকাম 1 লাখ। কথাটা কি বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে মেথড 1। না ভাই, একটু আরেকবার যদি বলতেন। আপনার খরচ হয়েছে 2 লাখ, গভর্নমেন্ট দিছে 1 লাখ। এখন আপনি অ্যাকাউন্টিং কিভাবে দেখাবেন? দুইভাবে দেখাতে পারেন। একটা হলো 2 লাখ থেকে 1 লাখ বিয়োগ করে 1 লাখ খরচ দেখাবেন, মানে 2 লাখ খরচ হয়েছে কিন্তু দেখাবেন 1 লাখ, কারণ 1 লাখ তো আপনি পেয়ে গেছেন। আর আপনার ব্যালেন্স শিটে এক্সপেন্স থাকবে, ব্যালেন্স শিট বলতে ইনকাম স্টেটমেন্টে আর কি, এক্সপেন্স থাকবে 1 লাখ, শেষ। এটার নাম হচ্ছে ডিডাক্ট গ্রান্ট ফ্রম দ্য রিলেটেড এক্সপেন্স, এটা মেথড 2। আরেকটা হলো আপনি খরচ হয়েছে 2 লাখ, পাইছেন 1 লাখ, আপনি খরচে 2 লাখ দেখাবেন, ইনকামে 1 লাখ দেখাবেন। এবার বুঝছেন? মানে 2 লাখ খরচ যেভাবে আছে সেটা দেখাবেনই, নতুন করে একটা 1 লাখ ইনকাম দেখাবেন, কারণ আপনি গভর্নমেন্ট থেকে পাইছেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। এটার মতো সহজ দুনিয়াতে আর কিছু নাই। আমি যদি এটা নাও বলতাম আপনি তো কিছু একটা করতেন। আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আইএফআরএস জানেন না। আপনার খরচ হয়েছে এটা কি বইয়ের কোনো আছে, নাম্বার পেজ আরে আছে? ভাই, বই লাগবে না, এটা দেখেন, আমি স্লাইড দিয়ে দেবো। আপনার খরচ হয়েছে 2 লাখ, আপনি 1 লাখ পাইছেন, আপনি কি করবেন অ্যাকাউন্টেন্ট হিসেবে? আপনি হয় বিল করে দেখাবেন, আর না হলে এক্সপেন্সও দেখাবেন, ইনকামও দেখাবেন। এর বাইরে কি কিছু চিন্তা করার সুযোগ আছে ভাই? দুইটা মেথডে আপনার জন্য ওপেন। এখন কথা হলো, আপনাকে এই যে মেথড 2 যেটা, এটা দিবে না পরীক্ষায়, বেশি সহজ হয়ে যায়, বুঝছেন? আপনাকে দিবে হচ্ছে মেথড 1 পরীক্ষা করে। 2 আসতে পারে, 99%ই মেথড 1 আসবে, মেথড 2 আসবে না। এই পরেরটাই যাচ্ছি। এবার গ্রান্ট রিলেটেড টু অ্যাসেট, অর্থাৎ আপনি একটা অ্যাসেট কিনেছেন, সেই অ্যাসেটের এগেইনস্টে গ্র্যান্ট পেয়েছেন। একই ধরনের, মনে করেন 2 crore অ্যাসেট হলো 2 crore, আর গ্রান্ট হলো 1 crore। গ্রান্ট হলো 1 crore। এখন আপনি ব্যালেন্স শিটে কিভাবে দেখাবেন? তো মেথড 1 একবারে সহজ, সে বলতেছে ডিডাক্ট দ্য গ্রান্ট ফ্রম দ্য কস্ট রিলেটেড টু দ্য অ্যাসেট। The asset is included in the statement of financial position at cost minus grant. Depreciate net amount over useful life of the asset. এটা হলো একবারে সহজ। কি করবেন? আপনি ব্যালেন্স শিটে 2 কোটি টাকার অ্যাসেট দেখাবেন না, দেখাবেন কত? 1 কোটি। 2 কোটি থেকে 1 কোটি পাইছেন, অ্যাসেট দেখাবেন 1 কোটি। 1 কোটি মেথড 1 এ অ্যাসেট দেখাবেন 1 crore। অ্যাসেট দেখালে কি করতে হয়? ডিপ্রিসিয়েশন দিতে হয়। পরে বছর শেষে আবার ডিপ্রিসিয়েশন করবেন 1 crore উপর, মনে করেন 10 বছর, তাহলে 0.1। কথা কি বুঝতে পারছেন? তাহলে ক্যারিং ভ্যালু কত থাকবে বছর শেষে? 0.9। এই কথাগুলো বুঝছেন কিনা একটু বলেন, একবার সহজ জিনিস। ডিপ্রিসিয়েশন করার পর যেটা থাকবে ক্যারিং অ্যামাউন্ট, সেটাই তো অ্যাসেট। হ্যাঁ, সেটাই অ্যাসেট। অ্যাসেট বছরের শুরুতে থাকবে 1 কোটি, ডিপ্রিসিয়েশন করবেন 0.1,
ক্যারিং ভ্যালু হলো 0.9। শেষ। আপনি প্রথমে জীবনের তলে ভুলে যাবেন যে আপনি একটা গ্র্যান্ট পাইছিলেন, প্রথম মাসে পাইলেন, তো বিয়োগ করে দিয়ে দিছেন, আপনার কাম শেষ। ঠিক আছে, এর মধ্যে সহজ কিছু আছে, এটা কি কেউ পারবে? এখন এটা হলো 1% আসে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে 99% হলো এটা নিচেরটা। সহজ জিনিস তো আপনি দিবে না। বলতেছে ট্রিট দ্য গ্রান্ট এজ ডেফার্ড ইনকাম, রিকগনাইজ ইট এজ ইনকাম on systematic basis of our useful life of the asset. These two method is its same effective result. আচ্ছা, তাই হোক। এখন আপনি তাহলে ডেফার্ড মেথডে করবেন। ডেফার্ড মেথড কি? আপনার অ্যাসেট হবে কত? অ্যাসেট হবে 2 কোটি। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন 0.2। ঠিক আছে, তাহলে ক্যারিং ভ্যালু কত হবে? 1.8। এটা বুঝছেন তো? এভাবে আমরা করি। তাহলে গ্র্যান্টের হিসাব কোথায় যাবে? গ্র্যান্টের হিসাব যাবে ডেফার্ড ইনকাম কি ইনকাম না এক্সপেন্স না অ্যাসেট না লায়াবিলিটি? বলেন। লায়াবিলিটি। একটা লায়াবিলিটি। হ্যাঁ, ডেফার্ড ইনকাম লায়াবিলিটি, এটা হলো 1 crore। 1 crore। এখন ডেফার্ড ইনকাম থেকে আপনি কি করবেন? ইনকামে আনবেন বছর শেষে। এটা এটা হলো বছরের শুরুতে 1 crore, ইনকামে আনবেন। ওটার মতো এটা থাকবে, ডেপ্রিসিয়েশন থাকবে, অ্যাসেট থাকবে, ক্যারিং ভ্যালু থাকবে। ইনকামে আনবেন কত? ওই যে ও 0.2 আনছে না, আপনি আনবেন 0.1। এটা 1 কোটি পাইছেন, 1 কোটির 10 ভাগের 1 ভাগ, 0.1 ইনকামে আসবেন। ইনকামে যদি আপনি আনেন তাহলে আপনার ডেফার্ড ইনকামের ব্যালেন্স কত দাঁড়াবে? 0.9। ইয়েস, 0.9। এটা শেষ হয়ে গেল। এখন কেউ একজন যদি একটু এই যে কাজটা করলাম শেষে এটা জার্নালটা বলেন, তাহলে আজকে পড়া শেষ। জার্নালে কি হবে? প্রথমটা তো হচ্ছে যে ব্যাংক ডেবিট হবে আর ডেফার্ড ইনকাম ক্রেডিট হবে। ব্যাংক আর ডেবিট কেন? কোনটা এসে ব্যাংক জি প্রথম ব্যাংক ডেবিট, ডেফার্ড ইনকাম ক্রেডিট। হ্যাঁ, ঠিক আছে। 1 কোটি হ্যাঁ, পাইলেন, আর তারপর জি বছর শেষে এরপরে বছর শেষে আমি আবার যে এটা ইনকাম হিসেবে ক্রেডিট করব আর ডেফার্ড ডেফার্ড ইনকাম ইনকামকে ডেবিট করবো। জি, ভাইয়ের নাম কি? নুরুল ইসলাম বলছিলাম। ও, নুরুল ইসলাম ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তো বুঝে গেছেন। শেষ। কেউ না বুঝলে একটু কমেন্ট করেন। এই মেথডটাই আসবে, একটু জটিল তো। আর মেথড 1-এ বিয়োগ করে ডাইরেক্ট দেখানো দেওয়া, এটা তো আর আসবে না কখনো। আর আপনার ডেফার্ড ইনকাম বলে একটা নাম কি আনান ইনকাম না? জি, আনআর্নড রেভিনিউ। আনান রেভিনিউ এটাই না? আনআর্নড রেভিনিউটা হলো আমেরিকান মেথডে। হ্যাঁ, আমাদের আইসিডব্লিউ বা ইউকে এর মেথডে সবসময় ডেফার্ড ইনকাম লিখবেন। সিএ, সিসিএ, ভাই ওই যে অফসেটিং মেথড নিয়ে একটু আলোচনা হ্যাঁ, করেন। অফসেটিং। আচ্ছা, এটার অন্য নাম হলো নেট অথবা অফসেট মেথড। মেথড 2 নাম হলো নেটিং মেথড। প্রশ্নে কখনো নেট মেথড বলতে পারে। আপনার অত বোঝারও দরকার নাই, কারণ হচ্ছে আপনাকে এটাই করতে বলবো। আমি তো আপনাকে প্রথমে বলে দিলাম যে 1% সম্ভাবনা হলো মেথড 1 আসার, আর 99% সম্ভাবনা হলো মেথড 2 আসার। তাও কখন? যখন দুইটা মেথডে দেওয়া থাকবে, বলবে যে আপনি একটু এই মেথডেও করে দেখান, ওই মেথডেও করে দেখান, তখন আসতে পারে। আর আপনার একটা মেথড আসলে 100%ই মেথড 2 আসবে, মেথড 1 আসবে না। আচ্ছা, দেখি আর কিছু স্লাইড আছে, দেখা যায় আপনি মূল ঘটনা বুঝে গেছেন। এখন কুইকলি দেখে নেওয়ার সমস্যা নেই। তো আমাদের 4টা মেথড। তাহলে আদার ইনকামের 2টা দেখাতে পারেন, একটা আদার ইনকাম হিসেবে দেখাবেন, আর একটা হচ্ছে এক্সপেন্স থেকে বিক করে দেখাবেন। আর অ্যাসেটের 2টা মেথড, একটা ডেফার্ড ইনকাম দেখাবেন, তারপর আস্তে আস্তে ইনকাম বাড়াবেন, ডেফার্ড ইনকাম কমাবেন। আর অ্যাসেট অ্যাপ্রোচের আরেকটা হচ্ছে রিডাকশন অফ অ্যাসেট, এটার নাম হলো নেট অফ বা মেথড 2 অথবা আপনার ডিডাকশন মেথড আর কি। তো তারপর হচ্ছে এক্সাম্পল আছে প্রতিটার 4টা করে। ধরেন আদার ইনকাম, ওয়েজ সাবসিডি গ্রান্ট,
কি হলো, গভর্নমেন্ট পেজ 30% স্যালারি ফর নিউ হায়ার্স। অর্থাৎ আপনি এনজিওতে কাজ করেন, যদি আপনি লোক হায়ার করেন 30% স্যালারি সরকার দিয়ে দেয়, তাহলে এটাকে বলছি ইনকাম হিসেবে দেখাইতে, তাহলে আপনি আদার ইনকাম দেখায় দেবেন। ইনকাম মেথড ফলো করলে আদার ইনকাম দেখাবেন। আর যদি এক্সপেন্স মেথড, ইনকাম মেথডের টু, অর্থাৎ যদি নেট অফের মেথড ফলো করতেন তাহলে কি করতেন, এক্সপেন্স থেকে বিয়োগ দিয়ে দেখাতেন। আর এখন নতুন ইনকাম দেখাবেন, এক্সপেন্সের মতো হবে, গভর্নমেন্ট থেকে যেটা পাবেন সেটা ইনকাম দেখাবেন। এক্সপোর্ট পারফরমেন্স বোনাস, আপনি এক্সপোর্ট করলেন, একটা বোনাস দিল আপনাকে, বোনাসটাকে নতুন ইনকাম হিসেবে দেখাবেন। এক্সপোর্ট করতে গিয়ে যে খরচ হয়েছে সেই খরচ থেকে বাদ দিতে পারবেন না, ঠিক আছে। R&D ইনোভেশন গ্র্যান্ট, R&D ইনোভেশন করলেন, 5 লাখ টাকা পাইছেন, আর এই 5 লাখ টাকা আপনার আয়। আরেকটা পদ্ধতি আছে যেখানে আপনার যেহেতু 50 লাখ খরচ হয়েছে, আপনি 50 লাখ খরচ থেকে 5 লাখ বাদ দিয়ে 45 লাখ খরচ দেখাবেন। হ্যাঁ, এই মেথডটা এখানে নাই, পরের স্লাইডে আছে। তো এই মেথডটা হচ্ছে আপনি 50 লাখ ইনকাম এক্সপেন্স দেখাবেন আর 5 লাখ ইনকাম দেখাবেন, বিয়োগ করবেন না। ট্রেনিং সাবসিডি, আপনি কাজ করছেন, ট্রেনিং করছেন, গভর্নমেন্ট থেকে আপনাকে ট্রেনিং খরচ দিয়ে দিচ্ছে, এখন আপনি খরচও দেখাবেন, নতুন করে আয় দেখাবেন গভর্নমেন্ট থেকে যেটা পাইছেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে ক্যাশ সাবসিডি যেটা পায় এক্সপোর্টের ক্ষেত্রে, এটাও কি এই মানে এই আইএস এর আন্ডারেই হবে আদার ইনকাম হিসাবে? ক্যাশ সাবসিডিটা এটা তো আদার ইনকাম দেখায় দেবেন, হ্যাঁ, ইনকাম হিসেবে দেখায় দেবেন, মানে এত শর্ত সাপেক্ষে পায় না সেটা কি গ্রান্ট ভাই? এটা বুঝতাম ভাই, এটা কি গ্রান্ট যেটা এক্সপোর্টের এগেইনস্টে 5% না একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট গ্রান্ট দিয়ে জি। সাবসিডি দেয়? এটা কি না 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 ভাই, এটা তো গ্র্যান্ড না। এটা গ্র্যান্ট না, গ্র্যান্ট হইলে হবে আর কি, আপনাকে আগে দেখতে হবে যে দেওয়ার পরে কোনো শর্ত আছে কিনা। দুইভাবে, মানে শর্তগুলো যদি পরে প্রযোজ্য হয় টাকা পাওয়ার পরে, তাহলে এটা গ্র্যান্ট হবে, ঠিক আছে। টাকা দেওয়ার পরে কি কোনো কিছু বলে যে এগুলো মানতে হবে? এটা নিশ্চয়ই বলে না, আগেই বলে যে এগুলো করলে আপনি পাবেন, হ্যাঁ, তো পরে শর্ত থাকলে এটা গ্র্যান্ট হবে আর কি। আচ্ছা, যাই হোক। তারপর আছে আপনার ইনকাম অ্যাপ্রোচ ডিডাকশন, যেটা আমরা বললাম যে এগ্রিকালচার ফার্টিলাইজার গ্র্যান্ট পাইছেন, আপনি বিয়োগ করে দেখান। এখন আপনি ডিডাকশন মেথডে আসেন, ডিডাকশন মেথডটা আমাদের আসে না, মানে আপনি খরচের থেকে বিয়োগ দিয়ে দেখাবেন। ইউটিলিটি কস্ট পাইছেন, খরচ থেকে বিয়োগ দেখান। হ্যাঁ, মানে বিদ্যুৎ খরচ আসছে 10,000 টাকা, আপনার সরকার 2,000 টাকা দিছে, তাহলে আপনি 8,000 দেখাবেন খরচ। আর ইনকাম অ্যাপ্রোচে আপনি ওই মেথডটায় থাকলে এখানে 10,000 খরচ দেখাতেন, 2,000 ইনকাম দেখাতেন, এখন ডিডাক্ট করে দেখাবেন। এগুলো আপনারা অলরেডি বুঝে গেছেন। ডেফার্ড ইনকাম অ্যাসেটের ক্ষেত্রে একটা ফ্যাক্টরি বিল্ডিং করছেন, 5 মিলিয়ন কনস্ট্রাকশন হয়েছে, এখন আপনি কীভাবে দেখাবেন? ডেফার্ড ইনকাম দেখাতে পারেন, অ্যামোর্টাইজ করবেন ওভার ইউজফুল লাইফ। মেশিনের খরচ ওই সেমভাবে আপনি দেখাবেন, আলাদা একটা ডেফার্ড ইনকাম দেখাবেন, তারপর প্রতি বছর ইনকামে নেবেন একটা সিস্টেমে। আর নর্মাল যেভাবে অ্যাসেট ছিল, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন সেটা তার মতো চলতে থাকবে। আর আমি হয়তো প্রশ্নটা ঠিকভাবে করতে পারছি না, একটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে যে বলেন। প্রপার্টি প্ল্যান্ট ইন ইকুইপমেন্ট অনেক সময় ক্রেডিট করা হয় ডেফার্ড ইনকামের ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে এটা ক্রেডিট করা হয়? পিপি ক্রেডিট, প্রপার্টি পিপি ক্রেডিট কেন? মানে যখন ইনকাম দেখায় তখন। প্রশ্নটা বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করলে। ভাই ওই যে মানে ইনকামটাকে যখন গ্রান্টটাকে ইনকাম হিসাবে শো করা হয়, তখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টকে পিপি কে করা হয়, ক্রেডিট করা হয়। ও আচ্ছা, এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে এই যে এখন যেটা এই যে স্লাইডটা আছে, নেট অফ। এখানে আপনি মনে করেন পিপি পাইলেন, পিপি আছে 50 লাখ, 50 লাখে আপনার খরচ চলতেছে, মানে ডেপ্রিসিয়েশন 1 লাখ করে করতেছেন প্রতি বছর, 50 বছরে করবেন। এখন দেখা গেল গভর্নমেন্ট থেকে একটা গ্র্যান্ট আসলো, তো আপনার যদি প্রতিষ্ঠান নেট অফ মেথড ফলো করে তাহলে সে ওই পিপি কে ক্রেডিট করে ফেলবে, ব্যাংক ডেবিট আর পিপি ক্রেডিট করবে নেট অফ মেথডে করলে।
আর ডেফার্ড ইনকামে করলে ব্যাংক ডেবিট, ডেফার্ড ইনকাম ক্রেডিট, এভাবে করতে যা এখানে পড়ানো ব্যাংক ডেবিট, পিপি ক্রেডিট ছিল। সেই পরিমাণ গ্রান্টটা পাবো ওইটা। হ্যাঁ, যে পরিমাণ গ্রান্ট পাবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে এই নেট অফ মেথড। এটা ভাই এটা আমি একটু ক্লিয়ার হতে পারতেছি না, একটু ক্লিয়ার করে দিবেন কিনা, মানে আমার কাছে কনফিউজড আর কি। এটা ব্যাংক আচ্ছা, হচ্ছে কিন্তু আপনি মেথড হলো দুইটা, মেথড হলো দুইটা। আপনি নিজে একটা এক্সাম্পল বলেন। ধরেন আপনি একটা পিপি মানে কি বিল্ডিং, একটা বিল্ডিং মনে করেন আপনার কনস্ট্রাকশনে খরচ হয়েছে 5 কোটি। এখন আপনি 50 লাখ করে প্রতি বছর ডিপ্রিসিয়েশন করেন। 5 কোটির মধ্যে গভর্নমেন্ট আপনাকে 2 কোটি দিয়েছে, বা ধরেন 2.5 কোটি দিয়েছে। এখন 2.5 কোটি পাওয়ার পরে আপনি জার্নাল কি দিবেন? আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হলো আপনি ব্যাংক ডেবিট, পিপি ক্রেডিট, এটা দিতে পারেন। এটার নাম হচ্ছে নেট অফ মেথড। এটা যদি জার্নাল দেন তাহলে আপনি ওই বছর শেষে ডিপ্রিসিয়েশন 5 কোটির উপর না করে 2.5 কোটির উপর করবেন, কারণ অ্যাসেটের ভ্যালুই 2.5 কোটি হয়ে গেছে। ক্লিয়ার? আর ওই যে গ্র্যান্ড পাইছিলেন ওটা একবারে ভুলে যাবেন, ওটা নিয়ে আর কোনো কাজ নাই, শেষ। আরেকটা মেথড আছে, এটা হলো আপনি 5 কোটি ছিল, 5 কোটির মধ্যে ডিপ্রিসিয়েশন যা দেখাইতেন 50 লাখ সেভাবে দেখায় যাবেন। আর নতুন করে যখন টাকাটা পাইছেন তখন ব্যাংক ডেবিট এবং ডেফার্ড ইনকাম ক্রেডিট করবেন। তারপর প্রতি বছর কিছু অংশ ইনকামে দেখাবেন আর ডেফার্ড ইনকাম কমাবেন। কত দেখাবেন এটা ডিপেন্ড করতেছে আপনার ডিপ্রিসিয়েশন খরচ কত হচ্ছে। ডিপ্রিসিয়েশন খরচ হচ্ছে 50 লাখ, তাহলে যেহেতু অর্ধেক পাইছেন তাহলে 25 লাখ আপনি ইনকামে দেখাবেন এবং ডেফার্ড ইনকাম একটা লাইবিলিটি ছিল, লাইবিলিটি কমাবেন। ইনকাম বাড়াবেন, লাইবিলিটি কমাবেন, প্রতি বছর অল্প পরিমাণ, এভাবে শেষ পর্যন্ত করবেন। এগুলো দুইটা মেথড। আর যেটা অ্যাসেট ছিল পুরো ভ্যালু, সেটার তো ভ্যালু দেখা থাকবেই, ডেপ্রিসিয়েশন ফুল ভ্যালুর উপর হইতে থাকবে। তো এক্সাম্পল আছে দেখবেন, এর মধ্যে একটা রিকগনিশন ক্রাইটেরিয়া আছে। A government grant is recognized only when reasonable assurance exists that entity will comply the attached condition, grant will be received. অর্থাৎ যেই কন্ডিশনগুলো আছে এগুলো ফুলফিল করতে পারবে তবেই কেবল দেওয়া হবে। কারণ অডিটর হিসেবে অথবা অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি যখন দেখবেন যে না, আমার যে কন্ডিশন আছে সামনের বছর এত পরিমাণ সাক্ষরতার হার রাখতে হবে, অথবা এত পরিমাণ ক্লাসে উপস্থিতি থাকতে হবে, স্যানিটেশনের হার এই পরিমাণ হতে হবে, হ্যাঁ, আমাদের এনজিওর ব্রাঞ্চের সংখ্যা বা আমরা যে স্কুল চালাচ্ছি সেই স্কুলের সংখ্যা 25টা থাকতে হবে এই এক এক উপজেলায়। দেখা গেল যে বছরের 6 মাস শেষ, 25টার মধ্যে 2টা ব্রাঞ্চও হয় নাই। তখন আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে কি নেবেন? একটা সার্টিফিকেট নেবেন যে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বাকি 6 মাসে 25টা ব্রাঞ্চের মধ্যে মাত্র 2টা আছে, 23টা ব্রাঞ্চ করতে পারবেন, এরকম কোনো নিশ্চয়তা কি আছে? তারা যদি দিতে পারে নিশ্চয়তা, তখনই কেবল গ্রান্টটা রিসিভ করবেন। নইলে যেহেতু গ্রান্ট এর শর্ত পরিপালিত হচ্ছে না, তখন আপনি গ্রান্টটাও রিসিভ করবেন না। গ্রান্টটার জন্য সুবিধা, সেই সুবিধা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। এটা কি বুঝতে পারছেন? এটা আপনাকে পরীক্ষায় টেস্ট করতে পারে, মানে দিয়ে কিছু শর্ত দিয়ে তখন দিবে। কি আমাকে ফেরত দিতে হবে গ্রান্টটা? হ্যাঁ, ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার শর্ত থাকলে ফেরত দিতে হবে। তো শর্তগুলো দেওয়া থাকবে এবং শর্ত পরিপালন হয়েছে কিনা এটা নিয়ে বলা থাকবে। তো আপনি ডিসিশন নিয়ে জানাবেন যে গ্র্যান্টেড ট্রানজ্যাকশন দেওয়া যাবে কিনা, নাকি ফেরত দিতে হবে। ডোন্ট রিকগনাইজ when merely receipt of cash if condition is uncertain. যদি কন্ডিশন আনসার্টেন, আপনি শিওর না যে সে কন্ডিশন মিট করতে পারবে কিনা, তাহলে এটা রিকগনাইজ করা যাবে না। নন গ্র্যান্ট সাপোর্ট আছে, ট্যাক্স রিলিফ অন ইনভেস্টমেন্ট। ট্যাক্সে আপনাকে একটু ছাড় দিল, ট্যাক্স হলিডে দিল, অথবা বললো যে আপনার ট্যাক্স রেট সাবসিডি অথবা ইন্টারেস্ট ফ্রি লোন দিল, এগুলো করোনার সময় দিছে। এক্সপোর্ট ডিউটি রিবেট দিছে, ইনফ্রাস্ট্রাকচার এট নো কস্ট, আপনাকে রাস্তাঘাট করে দিছে। এগুলার কোনো নন গ্র্যান্ট সাপোর্ট, যেহেতু কন্ডিশন নাই, এগুলার কোনো ইয়ে করা যাবে না, শুধুমাত্র ডিসক্লোজার দিতে হবে। ইফ অ্যাসিস্ট্যান্স ডাজ নট কোয়ালিফাই গ্র্যান্ট, এন্টিটি মাস্ট ডিসক্লোজ ইম্প্যাক্ট অ্যান্ড নেচার।
শুধু গভর্নমেন্ট থেকে আপনি ইন্টারেস্ট ফ্রি লোন পাইছেন অথবা সাবসিডাইজ লোন পাইছেন অথবা ট্যাক্স, সব প্রতিষ্ঠানের ট্যাক্স 27%, 27.5, আপনার প্রতিষ্ঠানের ট্যাক্স হলো 10%। এটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের নোটসে বলে দিবেন। এটা গ্রান্ট না, অর্থাৎ গ্রান্টের মতো অ্যাকাউন্টিং করতে হবে না, জাস্ট এটা ডিসক্লোজ করবেন এই ধরনের। এটা হলো আমাদের নন গ্র্যান্ট ইস্যুজ আর বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স। এখন একটা ছোট টেস্ট আছে, দেখেন। হুইচ অফ দ্য ফলোইং আর অ্যাকসেপ্টেবল মেথড অ্যাকাউন্টিং গ্রান্ট রিলেটেড টু অ্যাসেট according to IAS 20? Set of grant as deferred income, credit amount received to profit or loss, deduct the grant from carrying amount of the asset, add the grant to the carrying amount of the asset। তাহলে আমাদের মেথড আছে কয়টা? দুইটা। এটা হচ্ছে রিলেটেড টু অ্যাসেট। অ্যাসেটের মেথড দুইটা, একটা হলো ডিডাক্ট দ্য গ্রান্ট ফ্রম ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের ভ্যালু থেকে আপনি গ্রান্টের পরিমাণ বিগ দিয়ে দেখাবেন। আরেকটা হলো আপনি অ্যাসেটের মতো থাকবে, আপনি নতুন একটা ডেফার্ড ইনকাম দেখাবেন, অর্থাৎ 1 and 3। না বুঝলে বলবেন, এগুলো নিয়ে আলোচনা করছি আমরা। তারপর কোয়েশন দেখেন। A company receives government grant 5 lakh, April 2007, it facilitates to purchase the same day an asset cost 7,50,000। তাহলে 7,50,000-এ অ্যাসেট কিনছেন, সরকার থেকে পাইছেন 5 লাখ। The asset has 5 year useful life and depreciated over 30%। তো এটা রিডিউসিং ব্যালেন্সে আপনি ডিপ্রিসিয়েশন করবেন 5 বছর। কোম্পানি পলিসিস টু অ্যাকাউন্ট অল গ্রান্টস রিসিভড অ্যাজ ডেফার্ড ইনকাম। কোম্পানি পলিসি হচ্ছে ডেফার্ড ইনকাম হিসেবে দেখাবে। কোম্পানির পলিসি যেটা, তাতে আপনি 7.5 লাখ থেকে 5 লাখ বিগ দিয়ে 2.5 লাখ অ্যাসেট দেখাতে পারবেন না। তাহলে আপনি কি করবেন বলেন তো? প্রথমে একটা 7.5 লাখ অ্যাসেট আছে, সেটা থাকবে। 7.5 লাখ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন মতো হবে। নতুন করে আপনি 5 লাখ একটা ডেফার্ড ইনকাম করবেন, এবং 5 লাখ ডেফার্ড ইনকামের আপনি একটা ইনকামে নেবেন প্রতি বছর, এবং ডেফার্ড ইনকাম প্রতি বছর কমবে। এখন ঘটনা হলো, আপনাকে কনসেপ্ট বুঝছেন, অঙ্ক করে বুঝাই দিতে হবে কত করে কমবে। পরিমাণটা হলো 30%, 5 লাখে 30% প্রথম বছর কমবে। আপনার কোশ্চেনটা তো প্রথম দেখতেছেন, আমার তো আগে দেখার জন্য আমার ইজি হচ্ছে। এটা হলো 1 এপ্রিল 2007, ডেট দুইটা দেখবেন, অর্থাৎ 2 বছর পরে, দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন বা দ্বিতীয় বছরের ইনকামটা আসলে জানতে চাইছে। প্রথম বছর 5 লাখে 30% করবেন, আর দ্বিতীয় বছর যে রিডিউসিং ব্যালেন্স থাকবে তার 30% করবেন। আনসার দেখেন। আবার 5 লাখের প্রথম বছর 30%, 1.5 লাখ কমালেন, এরপরে 3.5 লাখ যা আছে তার 30% দ্বিতীয় বছর কমাবেন। আপনার জানতে চাইছে 1,05,000, এটা হলো আনসার। দেখে আবার দেখানো লাগবে, বুঝছেন এটা আনসারটা? জি ভাই বুঝছি। এখানে ওই 7.5 লাখ কি হবে এটা জানতে চায় না। 7.5 লাখ অ্যাসেট থাকবে, 7.5 লাখেরও 30% কমবে, ওটা অ্যাসেটের মতো কমতে থাকবে, অ্যাসেটের ক্যারিং ভ্যালু কমবে, ডেপ্রিসিয়েশন হবে। আর 5 লাখের হচ্ছে ডেফার্ড ইনকাম থাকবে, সেখান থেকে ইনকাম হবে। এটাই জানতে চাইছে, জন্য এটা অ্যান্সার। পরটা বলছে টুইডল বট অ্যান আইটেম অফ প্রপার্টি প্ল্যান 10 মিলিয়ন, গভর্নমেন্ট গ্র্যান্ট 2 মিলিয়ন, এটা 10 বছরের ইউজফুল লাইফ। এটা তো অলরেডি জানেন। তাহলে আমরা কি করব? সে কোন মেথড ফলো করে বলে নাই, গভর্নমেন্ট গ্র্যান্ট ডেফার্ড ইনকাম। তো আমাকে কি করতে হবে? 10 মিলিয়নের মতো থাকবে, প্রতি বছর 1 মিলিয়ন করে কমতে থাকবে, এবং 1 বছর শেষে ক্যারিং ভ্যালু 9 মিলিয়ন থাকবে। আর 2 মিলিয়ন যেটা, সেটা ডেফার্ড ইনকাম হবে। 2 মিলিয়ন থেকে এই বছর ইনকামে যাবে 10 ভাগের 1 ভাগ, 0.2 মিলিয়ন, এবং ডেফার্ড ইনকামের ব্যালেন্স থাকবে 1.8 মিলিয়ন। কথা কি বুঝতে পারছেন? এগুলো মুখে করা যায়, পড়ানোর কিছু না, আপনার কনসেপ্ট বুঝলে অঙ্ক শেষ। লেখা আছে, পড়ে নেবেন। হ্যাঁ, এই যে 10 বছর কারসরটা যদি দেখেন, 10 বছর 1 মিলিয়ন করে কমতে থাকবে, তাহলে 9 মিলিয়ন ব্যালেন্স থাকবে। আর 2 মিলিয়নকে স্প্রেড ওভার দ্য ইউজফুল লাইফ, 2 মিলিয়নকে 10 বছরে ভাগ করবেন, 0.2 মিলিয়ন করে, এখানে কারসরটা আছে,
0.2 মিলিয়ন করে ইনকামে নেবেন। তো নিলে কত থাকবে এটা বলে নাই, আপনি সেটাও দেখাই দিলে আরো ভালো নাম্বার পাবেন। 2 থেকে 0.2 বাদ দিয়ে 1.8, এটা হবে ডেফার্ড ইনকামের ব্যালেন্স। এটা বলে দিলে আপনার এক্সামিনার একদম বুঝে যাবে যে আপনি প্রশ্নটা বুঝছেন। এরপর একটা অঙ্ক বলতেছে এক্সটিআর অ্যাকোয়ার্ড প্লান্ট, এটাই লাস্ট, কস্টিং 3 মিলিয়ন, ফান্ডেড পাওয়ার্ড বাই গভর্নমেন্ট 1 মিলিয়ন, অর্থাৎ 3 মিলিয়ন প্লান্টের খরচ রিলেটেড টু অ্যাসেট। এটা এর মধ্যে 1 মিলিয়ন পাওয়া গেছে গভর্নমেন্ট থেকে। দ্য প্লান্ট হ্যাজ ইউজফুল লাইফ 10 ইয়ার, এটা 10 বছর ইউজফুল লাইফ। ক্যালকুলেট নন কারেন্ট লাইবিলিটি শোন ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, ডেফার্ড ইনকাম ইজ অ্যাপ্লাইড। এরপরে আবার জানতে চাইছে যদি ডেফার্ড ইনকাম এটা কি হচ্ছে, নেটিং মেথড হলে কি হবে, দুইটার ক্ষেত্রে জানতে চাইছে। তো আপনার নন কারেন্ট লাইবিলিটি কত হবে, আপনার প্রথমে হলো আপনার লাইবিলিটি কত, এটা তো বুঝছেন। লাইবিলিটি হলো 1 মিলিয়ন, বুঝতে পারছেন? লাইবিলিটি 1 মিলিয়ন বছরের শুরুতে, আর বছরের শেষে লাইবিলিটি কত, এটা থেকে 0.1 কমে যাবে। 10 বছর তো 0.1 কমে যাবে, বুঝছেন না? এই যে 10 বছর, তাহলে এটা থেকে 0.1 কমে যাবে, আর এটা থেকেও 0.3 কমে যাবে। আমাদের জানতে চাইছি এখানে এটার ব্যালেন্স কি হবে। তো এটা 0.1 কমে গেলে 0.9 থাকবে। 0.9 হলো টোটাল লাইবিলিটি, টোটাল লাইবিলিটি। এর মধ্যে 0.9 যখন থাকবে, সেই লাইবিলিটি থেকে সামনের বছর কত কমবে, তারপরের বছর আবার 0.1 কমবে, তারপর বছর আবার 10 কমবে, 0.1 কমে 0.8 থাকবে। তো আমরা এই 0.8 কে বলতেছি নন কারেন্ট লাইবিলিটি, আর 0.1 কে বলতেছি কারেন্ট লাইবিলিটি, বুঝছেন? এটাই জানতে চাইছি, কারেন্ট কত নন কারেন্ট কত। আর ক্যারিং ভ্যালু অফ দ্য পিপি, এগুলা জানেন, সহজ জিনিস। ক্যারিং ভ্যালু কত হবে, 3 থেকে 0.3 কমবে 2.7 এক বছর শেষে। আর যদি আপনি নেটিং মেথড ফলো করেন তাহলে ক্যারিং ভ্যালু কত হবে, ক্যারিং ভ্যালু বছরের শুরুতেই 1 মাইনাস 3 মাইনাস 1 হয়ে যাবে, বছরের শুরুতেই 2 থাকবে। এরপর 2 থেকে -0.2, -0.2, এটা হবে 0.8। এখানে দুইটা মেথডে জানতে চাইছে, হ্যাঁ। 0.8 এটা হচ্ছে নেটিং মেথড হলে, আর ডেফার্ড মেথড হলে ও যা ছিল 3 থেকে, ডেফার্ড মেথড হলে এখানে 3 থেকে 0.3 বাদ যাবে, বাদ দিলে 2.7 থাকে। একটু বুঝছেন কিনা বললেন, আমাদের লাস্ট অঙ্ক এটা। দেখো আমরা আনসারটা দেখতে পারি, এই যে এটা 2.7 আর এটা 1.8, কারেন্ট লাইবিলিটি হলো 0.1, টোটাল লাইবিলিটি হলো 0.9, আর নন কারেন্ট লাইবিলিটি হলো 0.8। এগুলো আমি এখানে আগে বলছি। তো আমাদের সেশন শেষ হবে। ডেফার্ড ইনকামটা কেমন লাগলো, বা আসলে খুবই সহজ জিনিস আমার মতে আর কি, জানি না আপনারা কেমন কঠিন ফিল করছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন একটু বলতে পারেন। মাঝে মাঝে এমন যদি হয় তাহলে ভালো তো। হ্যাঁ, সেশন আমাদের হবে, কিন্তু ওই যে খুব আগে থেকে জানায় রাখাটা সমস্যা। 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে জানায়া 1-2 ঘন্টা আগে তুমি তো, আমরা যারা অ্যাক্টিভ আছি, আমাদের তো গ্রুপ আছে, আমরা তো সবসময় এদিকে ফলো করি, অসুবিধা আমরা যারা অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ আমি থাকবো। আমার ভাই হইছে, এর আগে অনেকগুলো সেশন হইছে, কিন্তু আনোয়ার ভাই অনেকগুলো সেশনের ইউটিউবে আছে, দেখেন। পাবলিক ফাইন্যান্সের উপরে কোশ্চেনগুলো সলভের একটা ক্লাস নেওয়া যায় কিনা? কোনটা? পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্সে কোনো কোশ্চেন আসে না, একটা কোশ্চেনই আসছে। পাবলিক ফাইন্যান্স এমনিতে বইয়ে যেটা আছে এটা পড়ানোর জন্য আমার একটা স্লাইড রেডি আছে, আমি একদিনের মধ্যে দেখাই দিব। আজকে তো 10:30 বেজে গেছে। এই যে এরকম পাবলিক সেক্টর, এটা খুব ইয়ে করতে পারি নাই,
মানে বইয়ে যেভাবে আছে মোটামুটি বইয়ের বিষয়গুলোই তুলে ধরছি, কিন্তু একটু শর্ট করে আর কি। আপনার ধরেন 25-30টা স্লাইড আর ভাই আপনার ইউটিউবে যেসব ক্লাস আছে ওগুলো ফলো করলে তো অনেক কি হবে জানা? হ্যাঁ দেখেন, ভালো লাগলে দেখতে থাকেন। ওখানে শুধু ম্যাথ সবই বেশি দেখলাম আমি, কয়েকটা মানে আইএফআরএস আছে, আইএফআরএস আছে, প্লে লিস্ট আছে, দুইটা দেখেন। চ্যানেলটা ঢুকলে পরে প্লে লিস্ট পাবেন। প্লে লিস্ট থেকে আইএফআরএস নিয়ে একটা প্লে লিস্ট, আর ফার্স্ট কোয়েশ্চেন সলভ নিয়ে একটা প্লে লিস্ট, আর একটা আছে কনসলিডেশন নিয়ে। এই ধরনের আছে। অথবা যে কোনো অন্য যে কোনো টপিক কি হলে বললেন, আমি এর মধ্যে পাবলিক ফাইন্যান্সটা একদিন দেখাই দিই। লিংকটা আমার আমি ইনবক্সেই করবেন, আপনি লিংকটা একটা দিলে আর ভালো হয়, কারণ কি যেটা আছে গ্রুপে দেওয়া হবে, অসুবিধা নেই।